আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কোটা আন্দোলন নিয়ে আন্দোলনের একটা পর্যায়ে উপনীত হওয়ার পর এখন যা চলছে সেটা আমাকে বড় বেশি বেদনার্ত করে তুলছে। সেটা হলো কয়েকটা জিনিস লক্ষ্য করেন আপনারা। প্রথমত, এই আন্দোলনে ছাত্ররা যে দাবি করেছিল, হ্যাঁ সরকার সেটা আপিল বিভাগের মাধ্যমে হোক অথবা সরকারের কারণে হোক অথবা চাপে পড়ে হোক, যেভাবে হোক তারা একভাবে মেনে নিয়েছে। এই যে মেনে নেওয়া, তারপর কি শুরু হয়েছে এখন? যেটা শুরু হয়েছে প্রধানত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এই আন্দোলনের শেষ দিকে এসে যে যে সরকারি স্থাপনা ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলোতে আমাদের মন্ত্রীরা, আমাদের সরকার প্রধান এবং সবাই পরিদর্শনে যাচ্ছেন এবং যারা এগুলি ভাঙছেন সেরকম কিছু কল্পিত ব্যক্তির নাম তুলে ধরা হচ্ছে। বিএনপির লোক ভাঙছে, জামাত শিবিরের লোকজন ভাঙচুর করেছে, তাদেরকে ঢালাওভাবে দায়ী করা হচ্ছে এবং তারপর তার জন্য আহাজারি আমরা শুনতে পাচ্ছি। আমি এই ক্ষতিগুলোর গুরুত্বকে অস্বীকার করছি না, অবশ্যই এগুলো বড় ধরনের দেশীয় জাতীয় সম্পদের বিনষ্ট করা হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার প্রশ্ন হলো কি, এর সঙ্গে কত মানুষ মারা গিয়েছে সে সংক্রান্ত কোনো হিসাব, সে সংক্রান্ত কোনো বক্তব্য কিন্তু আমি সুস্পষ্টভাবে কারো কাছ থেকেই পাচ্ছি না। আমাদের প্রধানমন্ত্রী মেট্রো রেল স্টেশন ভাঙা হয়েছে সেখানে গিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী সড়ক ভবনের সেতু ভবনে ভাঙা হয়েছে সেখানে গিয়েছেন, বিটিভি ভবনে গিয়েছেন, প্রতিটা জায়গায় যে উনি কথা বলেছেন, যাদেরকে উনি সন্দেহ করেন তাদেরকে দায়ী করেছেন। আমাদের পুলিশ লোকজনকে ধরছে এবং ধরে বলতেছে তারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, ওই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। সবই ঠিক আছে, এগুলি কোনোটাই আমি অপ্রয়োজনীয় মনে করছি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যখন দেখা যাচ্ছে এর বিপরীত দিকে যে বিপুল সংখ্যক লোক মারা গেল, যেটা নাকি সরকারি হিসাবেই বিভিন্ন পত্রপত্রিকা থেকে যে হিসাব আমরা পেয়েছি সেখানেই দেখা যাচ্ছে 2 শতাধিক, এবং অনেকে দাবি করছেন এর সংখ্যা আরো কয়েক গুণ হবে, তাদের ব্যাপারে কিন্তু কোনো কথাই আমরা শুনতে পাচ্ছি না। তাহলে কি মানুষের জীবন এই সমস্ত স্থাপনার চেয়েও অনেক কম মূল্যবান? মানুষের জীবনে কি কোনো মূল্য নাই? মানুষের আবেগের কি কোনো মূল্য নাই? যত জায়গায় মন্ত্রীরা গিয়েছেন, আপনি এখন পর্যন্ত কি শুনেছেন যে কোনো একজন নিহতের বাড়িতে প্রধানমন্ত্রী গিয়েছেন? কোনো একজন নিহতের বাড়িতে অন্য কোনো একজন মন্ত্রী গিয়েছেন? তারা কি দেশের নাগরিক নয়? তারা কি জাতির সম্পদ নয়? তারা কি দেশের সম্পদ নয়? তাহলে কেন যাচ্ছেন না? নাকি তারা আন্দোলন করেছিলেন বলে তারা দুষ্ট লোক? আমি এই আলোচনায় একটু পরে আসবো, আমি মাঝখানে একটু ছোট করে একটা কথা বলে নিই। সরকাররা বলছেন যত ভাঙচুর হয়েছে এগুলো সব জামাত শিবিরের লোকজন করেছে। পুলিশ গুলি করেছে কাকে লক্ষ্য করে? যারা দুষ্কৃতকারী। পুলিশের বক্তব্য, আপনি যদি পুলিশকে জিজ্ঞাসা করেন ভাই আপনারা কাকে লক্ষ্য করে গুলি করলেন, পুলিশরা কি জবাব দিবে? যারা এই সমস্ত ভাঙচুর করতে এসেছে, যারা দুষ্কৃতকারী, যারা জঙ্গি, তাদেরকে লক্ষ্য করে আমি গুলি করেছি। খুব ভালো। যে লোকগুলি মারা গিয়েছে, যাদের হিসাব পাওয়া গিয়েছে, আমি তো এখন পর্যন্ত কোনো পত্রপত্রিকায় সেই মৃত লোকদের মধ্যে একজনও জঙ্গিকে পেলাম না, একজনও জামাত শিবিরের নাম দেখতে পেলাম না, একজনও বিএনপির লোকের নাম দেখতে পেলাম না। আমরা কি দেখি, যখন কোনো সংঘাত হয়, যখন কোনো মারামারি হয়, কেউ যদি নিহত হয়, যে দলে ওই নিহতকে নিয়ে একদম টানাটানি শুরু হয়ে যায়। আওয়ামী লীগ বলে আমার লোক, বিএনপি বলে আমার লোক, সবাই বলে তার লোক, কারণ যার লোক হবে তারা মানুষের বেশি সিম্পেথি পাবে। এই ধরনের একটা প্রচলন আমাদের দেশে আছে। এ পর্যন্ত শুনেছেন যে বিএনপি বলেছে আমার লোক অমুক জায়গায় মারা গেছে, জামাত বলেছে আমার লোক অমুক জায়গায় মারা গেছে? শুনেছেন? যে খবরগুলো আমরা দেখি, আমরা দেখতে পেয়েছি যত লোক মারা গেছে এদের মধ্যে 70% লোকের বয়স ছিল 20 থেকে 30-এর মধ্যে, এবং এরা সবাই হয় ছাত্র না হলে পথচারী। তো এখানে এই ঘটনা প্রবাহকে আমি মানলাম, আমি সরকারের অভিযোগকে মেনে নিচ্ছি যে যতগুলি ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, সবগুলো দুষ্কৃতিকারী লোকেরা করেছে, দুষ্ট লোকেরা করেছে, মেনে নিচ্ছি। তো পুলিশ তো তাদেরকে থামাতে পারেনি,
থামানোর চেষ্টাও করেনি। চেষ্টা করলে তো ওরকম দু একটা লোক মরতো রে ভাই গুলি খেয়ে, কেউ তো মরেনি, মরেছে নিরীহ মানুষ। বাসার জানালা বন্ধ করতে গেছে, শিশুর চোখ দিয়ে গুলি ঢুকে পিছন দিয়ে বেরিয়ে গেছে। ছাদে হাঁটতে গেছে, গুলি খেয়ে মরে গেছে। ছাদে বাচ্চারা খেলছিল, বাবা যে বাচ্চাকে কোলে তুলেছে, শিশুর মাথায় গুলি লেগেছে। এরা জামাত করে, ওই শিশু শিবির করে, ওই শিশু জঙ্গি। তার বাড়িতে তো আপনি যেতে পারতেন। তাহলে মানবিকতা কোথায় আপনাদের কাছে? মানবিকতা কি ওই হাইওয়ের টোল প্লাজা? আমি টোল প্লাজার ক্ষতিকে কিন্তু অস্বীকার করছি না, আমি একটা ক্ষতির সঙ্গে একটা ক্ষতির তুলনাও করছি না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে মানুষের প্রতি যে মানুষের যে একটা অনুভূতি, সেটা আমি কেন শাসক দলের মধ্যে দেখতে পাচ্ছি না। আপনি যদি মানুষকে ভালো না বাসেন, তাহলে মানুষের কাছ থেকে আপনি ভালোবাসা কিভাবে আশা করবেন? আমি আরেকটা প্রসঙ্গ তুলি। আজকে কালকে বিবিসিতে একটা রিপোর্ট দেখলাম, সেখানে হলো তারা বলেছে, শিরোনামটা এমন ছিল, মাথায় গুলি লেগে যেভাবে লুটিয়ে পড়েছিল মুগ্ধ, প্রিয় ও রিয়াদ। দেখুন, এখানে 3 জনের ঘটনা বলা হয়েছে। মুগ্ধ একটা ছেলে উত্তরায়, সে গিয়েছিল স্টুডেন্টদেরকে, আন্দোলনকারীদেরকে পানি খাওয়ানোর জন্য। অন্যায় করেছিল? আপনারাই তো বলেছেন যারা কোটা আন্দোলন করেছিল তাদের কোনো অপরাধ আপনারা দেখছেন না, এবং অপরাধ যে দেখছেন না সেটা তো প্রমাণিত। তারা যদি অপরাধী করতো তাহলে তাদের দাবি কেন আদালত মেনে নিল? আপিল বিভাগ কেন মেনে নিল? এই আপিল বিভাগের প্রধান বিচারপতি বলেছিলেন যে আন্দোলনের মাধ্যমে রায় পরিবর্তন করা যায় না। তার মানে উনি যে রায় দিয়েছেন এটা আন্দোলনের কারণে দেন নাই, ঘটনার যথার্থতা এবং প্রকৃত বাস্তবতাকে উপলব্ধি করে উনি রায় দিয়েছেন। তাহলে এটা প্রমাণ করে যে যারা আন্দোলন করেছিল তারা একটা সঠিক বক্তব্যকে সামনে নিয়ে করেছিল। তো সঠিক বক্তব্যকে সামনে নিয়ে যদি কেউ আন্দোলন করে, তাকে কি আপনি অপরাধী বলবেন? সে আন্দোলনকারীদেরকে পানি খাওয়াতে গিয়েছিল মুগ্ধ। মুগ্ধ একদম মানে এলেভেলে কোনো লোক না, সে অনার্স পাস করা একটা ছেলে, যে বাংলাদেশ ইউনিভার্সিটির প্রফেশনাল বিউপির স্টুডেন্ট ছিল মাস্টার্সের। তার বন্ধুরা তার পাশে ছিল, তাদের সামনে তার গুলি মাথা দিয়ে লেগে মারা গেছে। সে মারা গেছে। প্রিয় নামে এক ভদ্রলোক, এই ভদ্রলোক ল্যাবেডের পেছনে এখানে মারা গেছে। তাহির জামান প্রিয়, উনি একজন ফটোগ্রাফার, উনি ওনার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তার 2 দিন আগে 18 জুলাই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একজন ছাত্র ফারহান ফায়াজও এই আন্দোলন করতে গিয়ে মারা গেছেন। এরা কেউ শিবির করে? এরা কেউ জঙ্গি? তাদের মৃত্যুতে কোনো একটা মামলা পর্যন্ত হয়েছে? দেখানো হয়ে গেলেন না, কিন্তু আইনগত ব্যবস্থা হয়েছে? কি দেখছি আমরা? পুলিশ একের পর এক আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদেরকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। আমি যে ঘটনাটা এবং যে মর্মান্তিক ঘটনাটা দিয়ে আমি আলোচনা শেষ করতে চাই, বহুল আলোচিত রংপুরের সেই যে ছাত্র আবু সাইদ, তার মৃত্যুর ঘটনাটার কথা মনে আছে আপনাদের? বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, পুলিশের গুলি এসে লাগলো এবং সে মারা গেল ওখানে বসে। সেই ঘটনায় কিন্তু একটা মামলা হয়েছে। আমি এই মামলাটার কথা বলতে চাই। একটা মামলা হয়েছে, সেই মামলা হয়েছে 17 তারিখে, এবং সেই মামলার বাদী হচ্ছে বিভূতিভূষণ রায়। তিনি বেরোবি পুলিশ ক্যাম্পের ইনচার্জ, উনি একজন এসআই, উনি মামলা করেছেন। আমি এই মামলার যে এজাহারটা জারি করেছে, সেখানে যে ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। আপনারা দেখুন, আমি পড়ছি। পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি, ইট পাটকেল নিক্ষেপের এক পর্যায়ে একজন শিক্ষার্থী রাস্তায় পড়ে যেতে দেখা যায়। তখন তার সহপাঠীরা তাকে ধরাধরি করে জরুরি চিকিৎসার জন্য বিকেল 15:05 সময় রংপুর মেডিকেল কলেজের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ছাত্রের নাম আবু সাইদ, বয়স 23, পিতা মকবুল হোসেন, সাং জাফরপাড়া, বাবনপুর থানা, পীরগঞ্জ জেলা, রংপুর বলে মেডিকেল সূত্রে জানা যায়। তাহলে সে কার গুলিতে মারা গেছে বলে পুলিশ দাবি করছে?
যে বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি এবং ইট পাটকেল নিক্ষেপের এক পর্যায়ে তার মৃত্যু হয়, রাস্তা পড়ে যায়। পুলিশের কথা কিন্তু নাই, পুলিশ তাকে গুলি করেনি। এই এজাহারের শেষ দিকে উনি আরো বলেছেন যে এই ঘটনা নাকি আরো 24 জন পুলিশ আহত হয় ঢিলাঢিলিতে। এই 24 জন পুলিশের নাম আছে, উনি নিজেও আহত হন এবং তারপর বেনামি বেশ কিছু ছাত্রছাত্রী আহত হয়। এবং তারপরে এরা যে এই একজন ছাত্র মৃত্যু হয়েছে এটা শুনে তারা মিছিল করে, প্রায় 150-200 জন লোকের মিছিল করে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখানে একটা পিক আপ ভ্যান তারা ভাঙচুর করে এবং ওই ভাঙচুর করার ফলে ওই পিক আপ ভ্যানে যে ক্ষতি হয় সেই ক্ষতির পরিমাণও এই এজাহারে আছে, সেটা কত 20,000 টাকার মতো। আচ্ছা ঠিক আছে, তারপর কি বলছে শুনুন। ফিনিশিংয়ে তারা কিভাবে এই এজাহারটা শেষ করেছে যে অজ্ঞাতনামা উচ্ছৃঙ্খল 2-3 হাজার আন্দোলনকারী ছাত্র নামধারী দুর্বৃত্তগণ সহ, মানে ছাত্ররা কিন্তু ছাত্র নামধারী দুর্বৃত্তগণ সহ বিএনপি ও জামাত শিবিরের সমর্থিত নেতাকর্মীগণ বেআইনি জনতাবদ্ধে সাধারণ মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের সরকারি কাজে বাধা সৃষ্টি করে গুরুতর জখম, ভাঙচুর, চুরি, ক্ষতি সাধন, অগ্নিসংযোগ ও নিরীহ ছাত্রকে হত্যা করে, মানে এরা নিরীহ ছাত্রকে হত্যা করছে কিন্তু পুলিশ না, হত্যা করে পেনাল কোডে এত ধারা অপরাধ করাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি বাদী হয়ে অত্র এজাহার দায়ের করলাম। তাহলে কি দাঁড়ালো? যে এই যে আবু সাইদ মারা গেছে এটা পুলিশের গুলিতে মারা যায়নি। আপনি যা দেখেছেন ভিডিওতে, সামাজিক মাধ্যমে, সব ভুল দেখেছেন। আপনি চোখের সমস্যা, চশমা নেন। কারণ কি ঘটেছে সেটা আপনাকে এই বিভূতিভূষণ রায়ের কাছ থেকে শিখতে হবে, তার কাছ থেকে আপনাকে জানতে হবে। এই এসআই সাহেব উনি বলেছেন এই কাজটা মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত জামাত শিবির সমর্থিত নেতাকর্মীরা করছে। আমরা এই দেশে অবস্থান করছি, আপনি নিশ্চিত থাকেন শেষ পর্যন্ত পুলিশের এই বক্তব্যই গৃহীত হবে। আমি আপনি কি দেখেছি এর কোনো মূল্য নাই। এবং এই আবু সাইদের বাড়িতেও কিন্তু সরকারের কোনো মন্ত্রী গিয়েছেন বলে আমরা এখনো জানি না। এদেশে ভবনের মূল্য আছে, এদেশে স্থাপনার মূল্য আছে, এদেশে ভবনের জন্য আমাদের মন্ত্রীদের চোখ দিয়ে পানি পড়ে, সরকার প্রধান কান্নাকাটি করেন, কিন্তু এদেশে মানুষের কোনো মূল্য নেই। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।